আমরা পড়তেছিলাম কোষ বিভাজন। কোষ বিভাজনে কোষ বিভাজিত হয়, কিন্তু কোষ বিভাজিত হওয়ার আগে বেশ কিছু চক্র চলে, বেশ কিছু ঘটনা চলে। আজকে আমরা সেই ঘটনাগুলাই দেখব। আমি মাহমুদ হাসান, টিচার অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। শুরু করতেছি নতুন একটি ক্লাস। তাহলে আজকে আমরা দেখব কোষ চক্র। ওই যে বললাম, কোষ বিভাজনের আগে কিছু ঘটনা চলে, কোষ বিভাজনের সাথে সাথে কিছু ঘটনা চলে, আর সেই ঘটনাগুলোই হলো কোষ চক্র। কোষ চক্র চলো আগে আমরা জানি কোষ চক্র কি। কোষ বিভাজন একটি জটিল, ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এতে কোষের সৃষ্টি হয়, কোষের বৃদ্ধি হয় এবং পুনরায় আবার তার বিভাজন হয়। তাহলে এই যে তিনটা ঘটনা ঘটল, সৃষ্টি, বৃদ্ধি ও পুনরায় বিভাজন, এই তিনের সমষ্টিকে 1953 সালে দুজন বিজ্ঞানী হাওয়ার্ড ও বিজ্ঞানী পেল্ক কোষচক্র নামে অভিহিত করেন। তাহলে চলো সংজ্ঞাটা আমরা আবার শুনি। কোষচক্রে আসলে কি ঘটনা ঘটে? কোষের সৃষ্টি এই এম ফেজে, অর্থাৎ মাইটোসিস ফেজে কোষের সৃষ্টি হয়। তারপরে কি হয়? কোষের বৃদ্ধি হয়। কোষটি সব কিছু নিয়ে, উপাদানসমূহ যা আছে সব নিয়ে তার বৃদ্ধি হয় এবং কোষটির পুনরায় বিভাজন ঘটে। এই তিনের মাধ্যমেই যে চক্র সম্পন্ন হয় তাকেই বলা হয় কোষচক্র। এই কোষচক্রের বাহ্যিক উদ্দীপনা নিয়ন্ত্রণ করে হরমোন ও গ্রোথ ফ্যাক্টর, আর অভ্যন্তরীণ উদ্দীপনা নিয়ন্ত্রণ করে সিডিকে নামক একটি বিশেষ ফ্যাক্টর, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস নামক একটি বিশেষ ফ্যাক্টর। কোষচক্র নিয়ন্ত্রণ করে জিপি, অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর, এবং কোষচক্র শুরুর নির্দেশনা প্রদান করে গ্রোথ ফ্যাক্টর, জিএফ, অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর। সময়কাল। কোষচক্রের সময়কাল প্রজাতিভেদে ভিন্ন হতে পারে। এক এক প্রজাতিতে কোষচক্রের সময়কাল এক এক রকমের। যেমন ইচেরাইশিয়া কোলাই একটি ব্যাকটেরিয়া, তার কোষচক্রের সময়কাল হলো 10 থেকে 20 মিনিট। আবার উঁচু শ্রেণীর জীবে, উদ্ভিদ প্রাণীতে কোষচক্রের সময়কাল 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত হতে পারে। এবার চলো আমরা দেখি এই কোষচক্রে কি কি ঘটনা ঘটে। কোষচক্রের মধ্যে আসলে দুইটা ঘটনা ঘটে। একটি হলো এম ফেজ, অর্থাৎ মাইটোসিস ফেজ। এই মাইটোসিস ফেজে মাইটোসিস কোষ বিভাজনের ঘটনাগুলো ঘটে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে দেখো, আমি কিন্তু প্রোমেটাফেজের কথা বাদ দিছি। কেন? কারণ হায়ার ক্লাসের বইয়ে বা বিদেশি বইগুলোতে প্রোমেটাফেজ বলতে কোনো শব্দই নেই। আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে, বাংলাদেশের ইন্টারমিডিয়েট সিলেবাসে এই যে একটা মাকু যন্ত্র, কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র, মাকুতন্তু কখন কিভাবে সৃষ্টি হয়, ওইটা দেখানোর জন্যই শুধুমাত্র আমরা এই ইন্টারমিডিয়েট সিলেবাসে সংযুক্ত করেছি একটি বিশেষ ধাপ, প্রোমেটাফেজ। যাই হোক, পরবর্তীতে দেখতেছি আমরা বাকি যে ঘটনা, এই সমষ্টিক ঘটনাকে আমরা বলি ইন্টারফেজ। এই ইন্টারফেজের সময়কাল হচ্ছে 90 থেকে 95% সময়কাল। ইন্টারফেজের সময়কাল 90 থেকে 95, আর এমফেজের সময়কাল হইতেছে মাত্র 5 থেকে 10% সময়কাল। এই ইন্টারফেজে কি হয়? এই ইন্টারফেজে প্রথম দেখো কি হইতেছে, G1 বা গ্যাপ 1, এটা সময়কাল 30 থেকে 40% সময়। সমষ্টিগত কোষচক্রে 30 থেকে 40% সময় হইতেছে এই গ্যাপ 1 এর সময়কাল। তারপর হইতেছে এস ফেজ, অর্থাৎ সিনথেসিস ফেজ। এস ফেজের কথা আমরা আগেও শুনেছি। আমরা আগের অধ্যায়ে যখন ডিএনএর রেপ্লিকেশন পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু বলেছিলাম যে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। অর্থাৎ এই ফেজটা একটা ইম্পর্টেন্ট একটা ফেজ, যে ফেজের সময়কাল হলো 30 থেকে 50% সময়। টোটাল কোষচক্রের 30 থেকে 50% সময়। তারপরে হলো গ্যাপ 2।
এটা সময়কাল একটু কম, এটা সময় হইতেছে 10 থেকে 20% সময়কাল। তাহলে এই হলো ইন্টারফেস 90 থেকে 95, আর এম ফেজ মাত্র 5 থেকে 10% সময়কাল। এবার চলো আমরা দেখি কোষচক্রের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ এই যে ফেজ বা স্টেজগুলাতে কি কি ঘটনা ঘটে। আমরা প্রথম দেখি গ্যাপ ওয়ানে কি হয়। গ্যাপ ওয়ানে কি হয়? সাইক্লিন নামক প্রোটিন সংশ্লেষণ হয়। এই সাইক্লিন সে ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ডিএনএ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এই গ্যাপ ওয়ানে সংশ্লেষিত হয়। আরএনএ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এই গ্যাপ ওয়ান ফেজেই সংগঠিত হয়, এবং প্রোটিন তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংশ্লেষণ এবং প্রোটিন সংশ্লেষণের ঘটনাও এই ধাপেই শুরু হয়ে যায়। এবং সর্বশেষে যে কথাটা বলতে চাই তা হলো, অনেক কোষ আছে, তারা সবকিছু রেডি করেও কোষ বিভাজনে যায় না। সেই কোষগুলো এসে এই ধাপে আটকা পড়ে, অর্থাৎ তারা কোষ বিভাজনে যেতে পারে না, তারা গ্যাপ ওয়ানে এসে বসে থাকে। কোন কোষগুলো? যে কোষগুলো বিভাজনে অক্ষম, যেমন আমাদের স্নায়ু কোষ, তারা গ্যাপ ওয়ান দশায় এসে আটকে যায়। তাহলে চলো আবার দেখি কি হয় গ্যাপ ওয়ানের ঘটনা। সাইক্লিন নামক প্রোটিন সংশ্লেষণ হয়, এবং এই ধাপে সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরিলেশন ঘটে। অর্থাৎ প্রোটিন ফসফোরিলেশন এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয় কার উপস্থিতিতে? সিডিকের উপস্থিতিতে। এটাই হলো সিডিকে কর্তৃক প্রোটিন ফসফোরিলেশন। ডিএনএ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল। ডিএনএ তৈরির জন্য যা যা দরকার, ডিএনএ তৈরির জন্য কি কি দরকার? ডিঅক্সিরাইবোজ সুগার দরকার, তারপরে দরকার হইতেছে নাইট্রোজেনাস বেস দরকার, ফসফেট দরকার। এই অংশগুলো এই ধাপে কোষের বিভিন্ন অংশ থেকে এসে কোষের নিউক্লিওটাইড পোলে এসে ভান্ডারে এসে জমা হতে থাকে। আরএনএ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল তৈরি। হ্যাঁ, আরএনএ তৈরি হয়তো এই ডিএনএর মতো এই অংশগুলোই লাগে, অর্থাৎ সুগার লাগে, ফসফেট লাগে, নাইট্রোজেনাস বেস লাগে, তারা এসে জমা হতে থাকে। প্রোটিন সংশ্লেষণ, কোষ বিভাজন, কোষ চক্রের জন্য বিভিন্ন ধরনের প্রোটিন লাগে, ওই প্রোটিনগুলো এই ধাপে সংশ্লেষিত হতে থাকে। আর শেষে কি বললাম, যে কিছু কিছু কোষ আছে তারা গ্যাপ ওয়ানে এসে সারা জীবনের জন্য আটকা পড়ে যায়, যেমন আমাদের স্নায়ু কোষ। আমাদের স্নায়ু কোষ এই ধাপে এসে আটকা পড়ে, তারা আর কোষ বিভাজনে যেতে পারে না। তাহলে কি বলেছিলাম, গ্যাপ ওয়ানের সময়কাল কত? 30 থেকে 40%, টোটাল কোষ চক্রের 30 থেকে 40% সময়কাল। এবার চলো আমরা দেখি এই এস দশাতে কি কি ঘটনা ঘটে। এস দশাতে মোট 3টি ঘটনা ঘটে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন এছাড়া নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু এই ধাপে এসে দ্বিগুণ হয়ে যায়। আর তৃতীয় যে ঘটনাটি ঘটে তা হলো হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ ঘটে। আর এই এস দশার সময়কাল টোটাল কোষ চক্রের 30 থেকে 50% সময়কাল। খুবই ইম্পর্টেন্ট এই এস দশাটি, এবং এই দশাটি দেখো সবচেয়ে বেশি সময় লাগে কোষ চক্রের। এবং সর্বশেষে আমরা দেখতেছি এই গ্যাপ 2 ঘটনা। তাহলে আমরা কি দেখলাম, এস দশায় কি কি ঘটনা ঘটে? ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ গুণগত এবং পরিমাণগতভাবে দ্বিগুণ হয়ে যায়। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, ক্রোমোসোমের ভিতরে থাকে খুবই ক্ষুদ্র পেঁচানো তন্তু, সেই ক্রোমাটিন তন্তুগুলো এই ধাপে এসে দ্বিগুণ হয়ে যায়। হিস্টোন প্রোটিন তাও এখানে সংশ্লেষণ ঘটে। ক্রোমোসোমের অন্যতম আরেকটি গাঠনিক উপাদান হলো হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ বা নতুন করে তৈরি এখানেই ঘটে। সমস্ত কোষ চক্রের এই এস দশার সময়কাল 30 থেকে 50% সময়কাল। স্তন্যপায়ী প্রাণীতে এই এস দশার জন্য 7 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এবার দেখব সর্বশেষে গ্যাপ 2 পর্যায়ের ঘটনা। এই ধাপে সবচেয়ে বেশি পদার্থের সংশ্লেষণ ঘটে। কি কি সংশ্লেষণ ঘটে? মাইক্রোটিউবুলস সংশ্লেষণ ঘটে।
কোষ বিভাজনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলেরও সংশ্লেষণ ঘটে গ্যাপ টুতে এসে। এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই বিশেষ ফ্যাক্টরটির সংশ্লেষণ ঘটে গ্যাপ টুতে এসে। এটিপি, শক্তি, যে শক্তি ছাড়া কোষচক্র চলবেই না, সেই এটিপিরও সংশ্লেষণ ঘটে গ্যাপ টুতে এসে। এবং সর্বশেষ কথা একটাই, যে কিছু কিছু কোষ আবার এসে এই গ্যাপ টুতে এসে আটকা পড়ে, তারা আর কোষ বিভাজনে যেতে পারে না। সমস্ত কিছু তৈরি করে তারা এসে আবার সে আগের গ্যাপ ওয়ানের মতো গ্যাপ টুতে এসে কিছু কোষ আটকা পড়ে, যেমন আমাদের পেশি কোষ, তারা গ্যাপ টুতে এসে আটকে যায়, তারা আর পরবর্তী কোষ বিভাজনে যেতে পারে না। তাহলে চলো আবার দেখি গ্যাপ টুতে কি কি হয়। গ্যাপ টুর জন্য সময়কাল হলো 10 থেকে 20% সময়কাল টোটাল কোষ চক্রের, 10 থেকে 20%। এই সময় মাইক্রোটিউবুল সংশ্লেষণ ঘটে, এই সময় সেন্ট্রিওল পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ তারও সংশ্লেষণ ঘটে। এটিপি বা শক্তি, এটিপি সংশ্লেষণ ঘটে। এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, কোষচক্র নিয়ন্ত্রণকারী আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার সংশ্লেষণ ঘটে। এবং কিছু কিছু কোষ এসে আটকা পড়ে যায়, যেমন আমাদের পেশি কোষ। আমরা সর্বশেষে জানব কোষচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস। এই 4টি ভ্যারাইটিস আছে, এ, বি, ডি, ই, অর্থাৎ সি নাই, এ, বি, ডি, ই। চলো এবার আমরা জানি এই 4টি ফ্যাক্টরের কাজ। সাইক্লিন এ, এস পর্যায়ে ডিএনএর রেপ্লিকেশন ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। সাইক্লিন বি, স্পিন্ডলযন্ত্র তৈরি সহ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে। সাইক্লিন ডি, কোষকে গ্যাপ 1 থেকে এস, আবার এস থেকে গ্যাপ 2তে নিয়ে যায়। সাইক্লিন ই, এস পর্যায়ে রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। তাহলে এই ছিল কোষচক্র। এছাড়াও আমরা দেখব কোষচক্রের জন্য আরও কিছু ফ্যাক্টর আছে যা কোষচক্রের সাথে পরোক্ষভাবে আমাদের শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের কোনো স্থান কেটে গেলে অনুচক্রিকা রক্ত তঞ্চনের জন্য এবং কাটা স্থান জোড়া লাগানোর জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর ক্ষরণ করে। শ্বেত রক্তকণিকা থেকে সৃষ্ট বিশেষ ফ্যাক্টর আমাদের ইমিউন তন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এবং বৃক্ক থেকে সৃষ্টি হয় এরিথ্রোপয়েটিন, এবং অস্থিমজ্জা থেকে বিশেষ ফ্যাক্টর তৈরি হয়ে আমাদের লোহিত রক্তকণিকার সৃষ্টি ও বিভাজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আজকের এই ক্লাসে অনেক অনেক তথ্য ছিল, যে তথ্যগুলো তোমাদের তত্ত্বীয় পরীক্ষার সাথে এমসিকিউ এবং ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমার এই কথাগুলা তোমরা বেশি থেকে বেশি শুনবা।